আপনারা এসছেন আজকে। আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, যেটা বর্তমান যে পরিস্থিতি আমরা মণিপুরে দেখছি এবং সেই পরিপ্রেক্ষিতে গতকালকে 21শে জুলাইও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, দলের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার বক্তব্যে, এবং আমাদের দলের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মণিপুর নিয়ে বিষয়টা এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রতিবাদ সবটা জানিয়েছেন। একটি কথা আরও জাস্ট জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে কি আমরা দেখলাম যে 3 মেতে মণিপুরের একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই দিন থেকে চলছিল সেই পরিস্থিতি, যেটা ভারতবাসী হিসেবে আমরা প্রত্যেকেই জিজ্ঞেস করছিলাম যে কেন্দ্রীয় সরকার এটা নিয়ে কী করছে, প্রধানমন্ত্রী কবে কি বলবেন। এই দেখতে দেখতে 78 দিন যখন কাটলো এবং পরশুদিন যখন পার্লামেন্ট খুলল, তখন পার্লামেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী 3 লাইনের স্টেটমেন্ট দিলেন। 36 সেকেন্ডের একটা স্টেটমেন্ট, তিনি তার বেদনা দুঃখ প্রকাশ করলেন, কিন্তু তার সাথে সাথে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে শাসালেন এবং 2-3টি রাজ্যের নামও করলেন এবং শাসিয়ে বললেন যে আপনাদেরও দায়িত্ব আছে যে আপনাদের রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেখা। পার্লামেন্ট খোলা, রাজ্যসভা লোকসভা খোলা, সকল সাংসদরা রয়েছেন, ইন্ডিয়ার সাংসদরাও রয়েছেন। প্রশ্ন থাকছে যে বিজনেস অফ দ্য হাউস সাসপেন্ড করা হোক এবং সমস্ত বিজনেস সাসপেন্ড করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখবেন অন দি ফ্লোর অফ দ্য পার্লামেন্ট, যেটা আমাদের ডেমোক্রেসি বলে। কিন্তু এই 2 দিন কেটে গেল, পরশুদিন এবং গতকালকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট অন দি ফ্লোর অফ দি পার্লামেন্ট কিছু আমরা দেখতে পেলাম না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সাংসদরা গেছেন, 5 জন সাংসদরা গিয়েছিলেন, 4 জন এবং একজন প্রাক্তন সাংসদ গিয়েছিলেন। কোথায়? মণিপুরে। এবং একবারই সরজমিন তারা দেখেছেন। প্রাথমিক যখন পৌঁছে তারা বললেন দ্য সিচুয়েশন ইজ ভেরি হার্শ, মানে অত্যন্ত গম্ভীর ওই সেখানে পরিবেশ এবং সত্য ভয়ানক পরিবেশ। ফিরে এসে এমপিদের কথা শুনে এই ভয়ানক পরিস্থিতি আমরা দেখলাম যে অনেক মৃতদেহ, অনেক মানুষ মৃত, অনেকেই ঘর ছাড়া, বিভিন্ন রিলিফ ক্যাম্পে যথেষ্ট পরিমাণে ওষুধ কিংবা মেডিকেল হেল্প কিংবা কেউ তাদের দিকে যে তাকাবে তা নেই। এই পরিস্থিতি মণিপুরে রয়েছে। তৃতীয়ত আমরা দেখলাম যে আপনাদের মাধ্যমেও আমরাও ন্যাশনাল টিভিটা দেখছি এবং এখানে এই রাজ্য স্তরেও টিভিটা দেখছি যে কিভাবে এই বিষয়ে মণিপুর নিয়ে আলোচনা, এবং এই পরিপ্রেক্ষিতে ভয়ানক পরিস্থিতি এইটা যে কেন্দ্রীয় সরকার কনস্ট্যান্টলি, মানে লাগামহীনভাবে এই বাস্তবটাকে অস্বীকার করছে। বাস্তব শুধু অস্বীকার করাটা যে কত ভয়ানক তা নয়, তার সঙ্গেও যে দায়বদ্ধতাটা কার, অ্যাকাউন্টেবিলিটিটা কার, এই অ্যাকাউন্টেবিলিটিটা ফিক্স করতে হবে। সেই দায়বদ্ধতা প্রধানমন্ত্রী নিচ্ছেন না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিচ্ছেন না, কেন্দ্রীয় সরকার নিচ্ছেন না, রাজ্য সরকার মণিপুরের তারা নিচ্ছেন না, তার মুখ্যমন্ত্রী নিচ্ছে না। দেখুন, আমি এই রাজ্যে মহিলা, নারী, শিশু বিকাশ, সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী। আমার সরাসরি প্রশ্ন থাকছে কেন্দ্রীয় যিনি মন্ত্রী রয়েছেন নারী শিশু বিকাশে, যে আপনার এইটাতে স্ট্যান্ডটা কী? 78 দিন প্রধানমন্ত্রীও যেমন নীরব ছিলেন এবং তিনি অন্যান্য অনেক বিষয়ে বলেন, কেন্দ্রীয় মন্ত্রী নারী শিশু বিকাশ সমাজ কল্যাণ, তিনি কি বললেন এই বিষয় নিয়ে? তিনি কি করলেন? তিনি কেন গেলেন না? কেন এই যে এতগুলো ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ভারতীয় জনতা পার্টির এমপি নিয়ে 2টো টিম এখানে এলো, বেঙ্গলে এলো, বাংলায় এলো, কিন্তু কেন কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিম মণিপুরে গেল না? কেন ওখানে ভারতীয় জনতা পার্টির এমপিরা পৌঁছলো না? কেন এই ডাবল ইঞ্জিন সরকারকে আমরা প্রশ্ন করব না?
আপনারা যেভাবে অবজ্ঞা করলেন, যেভাবে আপনাদের যে অ্যাপ্যাথি, মানে একেবারেই কোনো রকমে গুরুত্ব না দেওয়ার পরিস্থিতি, প্রধানমন্ত্রী যবে থেকে এই ৩রা মে আরম্ভ হয়েছে যে ঘটনাটা, সেটা তো অবশ্যই বলছি। ৩রা মে মণিপুরের এই অবস্থা, দুরবস্থা, এবং আমরা দেখলাম প্রধানমন্ত্রী কিন্তু কর্ণাটকার নির্বাচনে কিন্তু প্রতিনিয়ত যাচ্ছেন, নির্বাচনী প্রচারে তিনি ব্যস্ত, বক্তব্য রাখছেন। মণিপুর নিয়ে বলছেন না, পৌঁছানো তো দূরের কথা। তারপরে তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি পৌঁছে গেছেন, ইন্টারন্যাশনাল ভিজিটস প্রচুর হয়েছে, কিন্তু মণিপুরে তিনি পৌঁছননি। যখন কি হয় জানেন তো, সিগন্যালটা উপর থেকে দেখতে হয় যে কি সিগন্যাল দিচ্ছে। যখন দেশ দেখলো যে প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে কনসার্ন নয়, প্রধানমন্ত্রী এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না, মণিপুরে তখন এই পোস্টারটাই পড়ে যে প্রধানমন্ত্রী কোথায়, তিনি কি নিরুদ্দেশ? প্রধানমন্ত্রী মণিপুরে আসেননি কেন? মণিপুর নিয়ে কিছু বলেননি কেন? মন কি বাত করেছেন কিন্তু মণিপুর কি বাত করেননি কেন? এই প্রশ্ন তো মণিপুরবাসীর থেকে যায়। আরও গুরুত্ব বিষয় যে যখন এই ভিডিওটা এলো, যে ঘটনাটা ৪ঠা মে ঘটেছে, আপনাদের বুঝতে হবে যে ইন্টারনেটটা ডাউন করেছিল, ইন্টারনেট ডাউন ছিল, এরকম অসংখ্য ঘটনা। স্বয়ং ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেছেন যে এসা ১০০টা এফআইআর হ্যাঁ, মানে এরকম আরও অনেকগুলো ঘটনা আছে। কত ভয়ানক বলুন তো। এই ভয়ানক পরিস্থিতি মুখ্যমন্ত্রী জানেন না? এই যে ভিডিওটা, এই ঘটনা যেটা ৪ঠা মে হলো, তার ভিডিওটা আমরা দেখলাম 18তম 78 ডেজ বাদে। সেইখানে আমরা এই ঘটনাটার চাক্ষুষ সকলে দেখলেন। আমরা তো যে কতটা অসহায় বোধ করছি একজন নারী হিসেবে, সেটা বোধহয় ভাষায় বর্ণনা করা যাবে না। ভাষা নেই বলার জন্যে যে কতটা হেল্পলেস এই মর্মান্তিক ঘটনা। এটা মানে কোন যুগে বাস করছি আমরা? এটা বারবেরিক, এটা অত্যন্ত দুঃখজনক। শুধু তাই নয়, এই মেয়েরা, এই মহিলারা কোথায়, কোন রিলিফ ক্যাম্পে আছে, তার কাছে কে পৌঁছেছে? এই এতগুলো কমিশন, ন্যাশনাল কমিশন অফ উমেনের কাছে 18 দিনের মাথায় এই কমপ্লেনটায় চলে গেছিল, 38 দিনের মাথায় এই কমপ্লেনটা গেছিল। তারা কি করলেন? তাদের কাছে নির্দিষ্টভাবে এই কমপ্লেনটা গিয়েছিল যখন এই মহিলাদের হয়ে একটি এনজিও, সিভিল সোসাইটি, তারা লিখেছিলেন। এটা জেনেও ন্যাশনাল কমিশন অফ উমেন দৃষ্টি আকর্ষণ করেনি কেন? কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেনি কেন স্বরাষ্ট্রমন্ত্রী? কেন তারা একটা পোস্ট অফিসের মতো কাজ করে তারা আবার মণিপুরের চিফ মিনিস্টার কিংবা মণিপুরের যে কমিশন আছে তাকে দেখতে পেয়েছে? তাহলে কি পোস্ট অফিস? ইনকাম ট্যাক্স পেমেন্টের মাধ্যমে ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে এই কমিশনগুলো তৈরি হয়, তাদের একটা দায়বদ্ধতা রয়েছে। যিনি চেয়ারপারসন রেখা শর্মা গতকালকে তারপর ন্যাশনাল মিডিয়াতে এসে তার কথাগুলো শুনলে আমরা সত্যি ভয় পেয়ে যাই। মনে হয় এই কমিশনগুলোর কোনো ভূমিকা নেই, এইগুলো বরং না থাকলেও চলে। কারণ উপকার তো দূরের কথা, অপকার এবং অস্বীকার, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রশ্ন, দেবেন প্রধানমন্ত্রী জবাবটা দেবেন না? এই দায়িত্বটা কার উপরে ফিক্স করা হবে সেটা দেবেন না? আজ অবধি ওই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি একবার বললেন যে আমি রিজাইন করছি, তারপর বললেন যে কোনো একজন তার রাজধর্ম পালন করলেন, ধর্ম পালন করার জন্য তিনি মণিপুরের মুখ্যমন্ত্রীকে বললেন না কেন? ফলে আমরা এই তো আবার এই ভিডিওটা সারফেস হয়েছে বলে কেন্দ্রীয় সরকার তৎপর ইন্টারনেটটা বন্ধ করুন, টুইটারকে প্রশ্ন করছে কেন এই ভিডিওটা আপলোড হয়েছে। স্বয়ং তিনি হোম মিনিস্টার ওখানে, মুখ্যমন্ত্রী বলছেন যে এরকম আরও 100টা রয়েছে, কি পরিস্থিতি ওখানে রয়েছে এটার জবাবটা কে দেবে? এই জায়গায় আমরা এই রাজ্যে বিজেপিকে দেখছি। মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মণিপুরে মহিলারা কেমন আছে, তাদের সেফটি নিয়ে, তাদের চিকিৎসা নিয়ে, তাদের জাস্টিস, তারা ন্যায় পাবে কি করে, এই সমস্ত প্রশ্ন যখন করছে তখন ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যগুলোকে দেখাচ্ছে যে এই রাজ্যে এটা হচ্ছে, সেই রাজ্যে ওটা হয়েছে।
এই যে ডাইভার্সনারি ট্যাকটিক্সের মধ্যে দিয়ে তারা মনে করছেন আমরা যদি বিষয়বস্তুকে ঘুরিয়ে দিতে পারি। আমরা আজকে পুরো একটা ছোট্ট সামারি করে আমরা এটা বললাম যে এই মুহূর্তে যখন পার্লামেন্ট খোলা আছে, প্রধানত দাবিটা থাকছে যে প্রধানমন্ত্রীকেই কিন্তু এই বিষয় নিয়ে স্টেটমেন্ট দিতে হবে, কারণ সিগন্যালগুলো ভালো পাচ্ছি না। সিগন্যালগুলো সিঁড়িতে দাঁড়িয়ে, পার্লামেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে পার্লামেন্টের বাইরে তিনি এই মণিপুর নিয়ে যেটা বললাম 3 লাইনের স্টেটমেন্ট করলেন, ভিতরে আলোচনা হয়নি। রাম রহিমের বেল হয়ে গেল, ব্রিজভূষণ যিনি সাংসদ বিজেপির, তার বেল হয়ে গেল। সিগন্যালগুলো কিন্তু ভালো নয়। আপনারা কি নিদর্শন রাখছেন? বিনোদ তোমার তার বেল হয়ে গেল। মানে যত যত নারী নির্যাতনের সঙ্গে কেসগুলো জুড়ে রয়েছে তারা প্রত্যেকেই বেল পেয়ে যাচ্ছেন। প্রতিবাদ, ইনভেস্টিগেশন, এনকোয়ারি চলাকালীন এফআইআর নিতে এত দেরি। মণিপুরেও যেমন হয়েছে, দিল্লিতে অলিম্পিক রেসলার্সরা যারা রয়েছেন সেখানেও দেরি করলো। তাহলে এই সিগন্যালগুলো তো ভালো পাওয়া যাচ্ছে না। এই ব্রিজভূষণ পার্লামেন্টের বাইরে তার গাড়িতে উঠছে এত চওড়া হাসি নিয়ে, তাহলে ওই তাদের জীবন তো পুরো আপনারা নয়ছয় করে দিলেন। যারা দেশের গৌরব নিয়ে এসছেন, দেশের জন্য গৌরব নিয়ে এসছেন, অলিম্পিক রেসলার যারা রয়েছেন, আজকে তাদের মনের অবস্থাটা বুঝবে কে? তাই বেল পেয়ে সে পার্লামেন্টে ঢুকছে। আমাদের এই প্রশ্নগুলো থাকছে, তাই জন্য বিশেষভাবে আপনাদের বলা। ন্যাশনাল কমিশন অফ উমেনের বিষয়গুলো গতকালকে উঠে এলো যে 38 দিনের মাথায় তিনি কিন্তু এটা পেয়েছিলেন, ভিডিও সহ কমপ্লেনটা পেয়েছিলেন। রেখা শর্মা চেয়ারপারসন, পলিটিক্যালি মোটিভেটেড, এবং পলিটিক্যালি মোটিভেটেড তিনি কোনো পদক্ষেপ নেননি। তিনি বলছেন তার স্টেটমেন্টে রাজস্থান, বেঙ্গল, অন্যান্য প্রদেশগুলো, নন বিজেপি স্টেটগুলো তিনি বলছেন তার দায়িত্ব তিনি কি পালন করেছেন সেটা আমাদের জানতে হবে। তিনি নিজে পৌঁছেছেন মণিপুরে? তিনি নিজে স্টেট কমিশন ওখানে কিছু জিজ্ঞেস করেছে না? কিচ্ছু করেননি। এরা পলিটিক্যালি খেলছে। আমার মনে আছে যে বেঙ্গলে এরকম কেউ একজন কোনো একটা নির্যাতনের ঘটনা নিয়ে বোধহয় একজন বিজেপিকে ট্রোল করেছিল, তখন প্রচুর ট্রোল হয়েছিল। ওই ট্রোলারকে এনসিডব্লিউর চেয়ারপারসন জবাব দিচ্ছে, হ্যাঁ হাম দেখ রহে হ্যাঁ। কিন্তু মণিপুরের এত বড় ঘটনা তিনি কোনো পদক্ষেপ নেননি। এই কতগুলো, তার মানে প্রধানমন্ত্রী। আর আরেকটা অবাক হওয়ার মতো, আমরা আপনাদের প্রেস মাধ্যমে ন্যাশনাল টিভিতে আমরাও যাচ্ছি, আমরা দেখছি যে তারা বলছেন ডিফেন্স হিসেবে যে আমাদের দেশের নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়েছিলেন 29 মে টু 1 জুন তিনি মণিপুরে গেছিলেন। তাহলে দুটো বিষয় দাঁড়ায়। যদি আপনারা এটাই বলেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন এবং তিনি এই বিষয়টা দেখেছেন, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে তিনি বিষয়টাই বোঝেননি যে মণিপুরের এই অবস্থা কেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছলেন যখন তার কেউ এই ঘটনা সম্বন্ধে বলা হয়নি যে এই মহিলার সঙ্গে এই যে ঘটনাটা ঘটেছে, এরপরে আরও 3 জন উঠে এসছে। তাহলে এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে ইনফরমেশন দেওয়া হয়নি না? দেয়া হয়েছে কিন্তু তিনি পদক্ষেপ নেননি। দ্বিতীয়ত আরেকটা চলে আসে, আর নয় বুঝতে হবে যে দেশের প্রধানমন্ত্রীও গেলে কিছু হতো না, যেমন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন, এটা তাদেরই ইনএফিসিয়েন্সি যে তারা এই ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করতে পারলেন না, ওই রাজ্যের পরিস্থিতিটা আবার পুনরায় একটা নিয়ন্ত্রণের মধ্যে তারা আনতে পারেনি। তাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে তো স্বীকার করতে হবে, তার দায়িত্বটা নিতে হবে। ফলে এতজন ইনভলভ, আমাদের এই প্রশ্নগুলো এখানেই থাকছে যে দায়িত্ব নিতে হবে। বালাসোরে ঘটনা হয়ে গেল, দায়িত্ব কেউ নিল না, অত মানুষের প্রাণ চলে গেল, কোনো দায়িত্ব নেই। এই কেন্দ্রীয় সরকারের কোনো দায়িত্ব নেই, শুধুমাত্র 2024-এ কীভাবে জেতা যায় এই সমস্ত কথা তাদের। আমরা এই জায়গায় প্রতিবাদ, পার্লামেন্টে আমাদের সাংসদরা প্রতিবাদ করছেন, ইন্ডিয়ার সাংসদরা প্রতিবাদ করবেন পার্লামেন্টে, আর তার সাথে সাথে এখান থেকে যে ডেলিগেশন গিয়েছিল এরপরে পদক্ষেপগুলো আমাদের নেতৃত্ব বলবেন। আর তার সাথে সাথে মণিপুরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে ভারতবর্ষের একটি অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটা মুখ এবং মণিপুরবাসীদের তিনি আশ্বস্ত করেছেন যে আপনাদের এই লড়াইটা আমরা লড়ব। এই জায়গায় আমার এই কথা আপনাদেরকে বলার ছিল। দিদি, আপনি বলছেন যে নজর ঘোরানোর চেষ্টা করছে বিজেপি। আমরা গতকাল লকেট চট্টোপাধ্যায়ের ভূমিকা দেখলাম, কিন্তু পাঁচলার ঘটনা মালদাতেও বলা হচ্ছে এভাবে নাকি নগ্ন করে এক মহিলাকে ঘোরানো হচ্ছে, যে ভিডিওগুলো আসছে এই বিষয়ে আপনার দেখুন, সুকান্ত মজুমদার একটি টুইট করেছেন যেখানে বলছেন যে মালদায় একটি হাটে দুই মহিলাকে বিভক্ত করে ঘোরানো হয়েছে, চুরি করেছেন এই অপরাধ। সুতরাং আপনার এখন ইন্ডিয়া টিম কেন চুপ, তৃণমূল কেন চুপ এই বিষয়ে? তারাও আদিবাসী মহিলা। প্রথমে তো সুকান্তবাবু পরশুদিন কিংবা তার আগের দিন যে টুইটটা করেছিলেন মণিপুর নিয়ে, এটা ভয়ানক। মানে তাদের এই পুরুষ মানুষ এতটা ইনসেনসিটিভ হতে পারে। ভারতীয় জনতা পার্টির সভাপতি বলেছিলেন 70 দিনের পুরনো ভিডিও, এটা নিয়ে মানে আমরা লড়াই করছি কেন? 70 দিন পুরনো ভিডিও, এই ধরনের কথা তিনি বলেছেন। মানে একটি অপরাধ যেটা ঘটেছে সেটাকে তিনি কত করেছে বোঝা গেছে। একে পাঠিয়েও যে আপনি 164-এ স্টেটমেন্টটা দিন, আপনার সহায়তার জন্য আমরা রয়েছি, আপনি স্টেটমেন্টটা দিন, কিন্তু উনি এলেন না। দেয়ার ওয়াজ নো রেসপন্স। মানে যিনি কমপ্লেনেন্ট তার কোনো রেসপন্স ছিল না, তিনি আসেননি। তারপরে এফআইআর একটা কমপ্লেন পুরো গ্রামেতে এই লোকাল উইটনেসেস যারা রয়েছেন কিংবা আছেন যারা, তাদেরকে প্রশ্ন করা হয়েছে, কেউ এরকম ঘটনা ঘটেছে বলে বলছে হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বিজেপি তো বলে আমাদের আস্থা নেই পুলিশের উপর, আমাদের প্রশাসনের উপর আস্থা নেই, যদি ওটাকেও তর্কের খাতে ধরে নিই, তাহলে পরে বলুন ভারতীয় জনতা পার্টির দুটো ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এলো, দুটো টিম এলো, তারা প্রত্যেকটাই হাওড়াতেও গেল। আমি ধরে দিচ্ছি যে পুরুষ মানুষ এমপিদের তিনি বলতে পারলেন না, তিনি তো ওদের দলেরই প্রার্থী। তিনি এই যে মহিলা সাংসদরা যারা এলেন রাজনৈতিক ফায়দার জন্যে, বিগত দিনগুলোতে আমরা বলেছি আপনারা আপনার রাজনৈতিক ফায়দা ডেড বডি দিন। মানে এই যে মণিপুরে যেটা হয়েছে 4 মে ঘটনা সঙ্গে মণিপুর তুলনা করে বিজেপি আবার ওই একই কথা ফায়দা। মালদাতে ঘটনা আমরা সমস্ত নিয়ে আমাদের আছে। মালদাতে যেটা বলছেন সেটা একটা বিশাল হাট, এবং সেই বিশাল হাটেতে স্বাভাবিক অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে, অনেকেই আসছেন কিনতে, এবং এটাও বলা হচ্ছে যে হয়তো এই দুজন গরিব প্রান্তিক মানুষ তারা হয়তো চুরি করেছেন, এবং যাদের কাছ থেকে চুরি করেছেন মহিলাতে ঝগড়াতে জড়িয়ে গিয়ে জামা কাপড়গুলো খুলে গেল তার শরীর থেকে। এইটা নিয়ে পলিটিক্যালি বিজেপির কি বক্তব্য আছে? এটা কি পলিটিক্যাল কথা? এবং এখানে লেডি সিভিক পুলিশ যারা ছিলেন তারা আপ্রাণ চেষ্টা করেছেন যে ঝগড়াটা মিটিয়ে দেওয়ার জন্যে, তাদেরকেই ওভারপার করে নিল। তারপরে অবশ্য ওই 2 মহিলাও চলে গেল, এবং আমরা মানে যেটাকে বলে সিউমোটো কগনিসেন্স নেওয়ার মতো কেস রেজিস্টার হয়েছে। এবার স্বাভাবিক তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে। মানে হাওড়াতে দেখুন এই যে এত কান্নাকাটি, তিনি মানে এটা করা উচিত নয়। আপনি মণিপুরের জন্যে কাঁদবেন, কান্নাটা দেখাতে হবে না, বুকের মধ্যে রাখুন। এইসব যে কান্না, আমি কোনো পার্সোনাল কমেন্ট চাই না। যারা গতকালকে ভারতীয় জনতা পার্টি হেডকোয়ার্টার্সে বসে যেভাবে, মানে এটা আপনারা সকলেই জানেন, আমরা তো আপনাদের চার্জ করব এবার। আপনারা এইগুলো বুঝতে পারেন না যে ওটা কতটা সততা রয়েছে, কতটা বাস্তবতা রয়েছে তার মধ্যে? তো বুঝতে হবে তো। আপনি একটা মহিলাদের অপরাধ কিংবা মহিলাদের ঘটনাকে সামনে রেখে তার ফায়দা তুলছেন, যেটা পুরোপুরি অসত্য। পাবলিক যদি ল অ্যান্ড অর্ডার নিজের হাতে নেয়, নিশ্চয়ই তখন উত্তেজিত একটা জনতা তাদের হাতে হয়তো ল অ্যান্ড অর্ডার নেওয়া উচিত নয়, এবং সেটা এখন দেখা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্য বিজেপি অনলাইনে অভিযোগ করেছে লেক থানাতে এবং জয়েন্ট কমিশনারের কাছে। দুটো বিষয়, একটা গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন বলে বিজেপির অভিযোগ,
পাশাপাশি বেশ কিছু থানাতে হেয়ার স্ট্রিট এবং রবীন্দ্র সরোবর থানা, সেখানে ইন্ডিয়া এই নামকরণ নিয়েও অভিযোগ জানানো হয়েছে। কি বলবেন? जो डर गए समझो मर गए, তাই বুঝতে হবে। মানে এই ভয় পেয়ে গেছে শুধুমাত্র। তারপর তো দিদি বলে দিয়েছে একদম 100 মিটার দূরে দাঁড়িয়ে যেমন পোলিং বুথ হয় সেই 100 মিটার ডিস্টেন্স রেখে প্রতিবাদ। আরে বুঝতে পারলেন না, গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রতিবাদ করছি। এরাই কিন্তু কেন্দ্র সরকারকে বলেছিল যে বাংলাকে যেন 100 দিনের টাকা না দেয়া হয়, বাংলার গরিবের মাথার উপর ছাদ হবে তার জন্য টাকা যেন না দেওয়া হয়, নাহলে আমরা পঞ্চায়েত জিতবো না, পঞ্চায়েত তারা জেতেনি, বাংলা তার হকের কথা জিজ্ঞেস করবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই বললেন যে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিবস শ্রদ্ধা জানিয়ে আমরা দিল্লিতে পৌঁছব। কিন্তু তার আগে যারা বাংলার মাটি থেকে নির্বাচিত হয়েছেন কিন্তু বাংলার সমর্থন নিয়েও তারা বাংলার কথা বলেন না, বাংলাকে কালিমালিপ্ত করেন, বাংলার টাকাটাকে মানে বাংলাকে ব্রাত্য রাখা হচ্ছে, বাংলাকে বঞ্চিত রাখা হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কেন এমনি মানুষও থাকবেন সেদিনকে, তারা প্রতিবাদ করবেন না? তাতে ভয় পেয়ে গেলেন? সারাক্ষণ পুলিশকে মারো, তৃণমূল কংগ্রেসকে মারো, একে পিটবে, পুলিশ থানা জ্বালিয়ে দেবে, এই উস্কানিগুলো তো তারাই দিয়ে গেলেন। ব্যালট বক্সগুলো তুলে নিয়ে পুকুরে ফেলে দেবে, ব্যালট বক্সে তেল ঢেলে দেবে, কেরোসিন দিয়ে দেবে, জল দিয়ে দেবে, কারা বললেন? এইসব শিক্ষা তারা দিলেন, তাদের শিক্ষাগুলো নিয়ে দীক্ষিত যারা, তারা মার খেলেন, গরিবের মধ্যে লড়াই করলেন, নিজেরা বসে রইলেন। কেন এই সন্ত্রাস হবে? সন্ত্রাসের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তারাই। কারা বলো তো, এই প্রশ্নটা করুন না। তৃণমূল কংগ্রেসকেই মেরে বেনিফিশিয়ারি হবে? অধিকাংশ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কার মারা গেছে, গতকালকে দিদি বলে দিয়েছেন সংখ্যাটাও। তাহলে অধিকাংশ তৃণমূল কংগ্রেসই তৃণমূল কংগ্রেসকে মারবে, তাহলে বুঝতে হবে আসল বেনিফিশিয়ারি। হু ইজ দি বেনিফিশিয়ারি বিহাইন্ড দিস ভায়োলেন্স? বেনিফিশিয়ারি তারাই যারা জিততে পারেননি। ভোট তো পড়েই গেছে, আবার আরও ভোট কমে গেছে। একটা কথা হচ্ছে যে 5 লাখ যে ভিডিওটা, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? যে ভিডিওটা 5 লাখ ভিডিও পরিষ্কারভাবে ডিজি পুলিশ মনোজ মালভিয়া তিনি বলেছেন। তারপরে সেটা তো প্রেস কনফারেন্স উনি করেছেন, হাওড়া ডিস্ট্রিক্ট পুলিশ সেটা আরও টুইটও করে দিয়েছেন, সেটা আমি বলে দিচ্ছি। কমপ্লেন্ট প্রথমত উনি বলছেন 8ই তারিখে হয়েছে, তারপরে মহিলাও বলেছে। আপনাদের একজন প্রেস এখানে উপস্থিতও রয়েছেন, সেই রিপোর্টারও গেছে ওখানে, ওই যিনি জিপিতে প্রার্থী ছিলেন, ওই গ্রাম পঞ্চায়েতে প্রার্থী ছিলেন বিজেপি, তার কাছে তিনিও যেরকম হয় একটা পলিটিক্যালি কে চড়থাপ্পড় মারলো ইত্যাদি এইগুলো হলো, সেটা যেটা বলা হচ্ছে কিংবা বলানো হচ্ছে এবং কে করছে সেটাও আমরা জানি। বিজেপির কোন নেত্রী আছে, কোন আইনজীবী আছে সেটাও আমরা জানি। আমরা হাইলাইট করতে চাই না তাদেরকে, অসত্য কথা চিরকাল তারা বলে গেছেন। কেন এই বেলগাছিয়া কাশীপুরেতে অমিত শাহ তখন কলকাতায়, তাকে নিয়ে গেল বেলগাছিয়া কাশীপুরে অর্জুন যে এটা তৃণমূল কংগ্রেস তাকে ফাঁসি দিয়েছে। তারপর কি বেরোলো? পোস্টমর্টম করলো, আরজি করে পোস্টমর্টম হলো, বললো না সরকারি হাসপাতালে করব না, সরকারি ডাক্তারদের অপমান করলেন, নিয়ে গেলেন আপনি মিলিটারি হসপিটাল, কমান্ড হসপিটালে। কি বেরোলো? পোস্টমর্টম রিপোর্ট একই বেরোলো, এবং সেইটা তৃণমূল কংগ্রেস ফাঁসি দেয়নি। ঠিক ওইভাবেই হাওড়া ঘটনাটা করছে। হাওড়া ডিস্ট্রিক্ট পুলিশ কমপ্লেন্ট পেয়েছে 8 তারিখে পোলিংয়ের দিন। কত মানুষ, এত বড় ঘটনা হয়েছে, কোনো উইটনেস থাকবে না, কোনো ভিডিও থাকবে না, কত জনে জনে হাতে ভিডিও আপনার মোবাইল রয়েছে, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার রয়েছে, কত কি বলে দিল, ব্যালট পেপার এদিকে ছড়ানো সেদিকে ছড়ানো, এত বড় ঘটনা, তার জামা কাপড় টানাটানি করলো আর শাড়ি নিয়ে টানাটানি করলো, আর কেউ বলল না? এটা কি সম্ভব? আর আমাদের প্রশ্ন, কেউ বললো না তো সেন্ট্রাল আর্ম পুলিশ তো ছিল, সেন্ট্রাল আর্ম ফোর্সেস তো ছিল ওই বুথের বাইরে, তারা কি করছিলেন? আমরা তাদের চার্জ করব? আর তাদের উপর তো ভরসা, অগাধ বিশ্বাস ছিল বিজেপির উপর, তাদেরকে জিজ্ঞেস করছেন না কেন যে তুমি সেন্ট্রাল ফোর্স ছিলে, কি করলে, তাহলে মহিলা রক্ষা করলে না? A complaint was received by email on 13 July. তারপর যে কমপ্লেন্টটা এলো 8 তারিখের ঘটনা, সেটা এলো রুরাল পুলিশ, তাই এগুলো পরিষ্কার করে স্টেটমেন্ট দিয়েছে। ফ্রম ওয়ান লেডি ওভার অ্যান ইনসিডেন্ট অফ 8th July 2023 where she alleged that one Hemant Roy and others had forced her out of a polling booth, disrobed her and outraged her modesty. এটাতে পাঁচলা পুলিশ থানাতে সঙ্গে সঙ্গে তারা কেস করেছে।
Further local inquiry was conducted, during which local witnesses state that no such incident happened. On 8th of July, no evidence has been found so far, যেটাকে আপনি মিলিয়ে নিতে পারেন, ওর সঙ্গে কোলাবোরেট করবেন। তবুও ইনভেস্টিগেশন করছে পুলিশ, তবুও ইনভেস্টিগেশন করছে, এবং এই ইনভেস্টিগেশনে তাকে রিকোয়েস্ট করা হয়েছে, কমপ্লেনেন্টকে, যে একটু ধরুন যদি এরকম কিছু হয়ে থাকে একটা মেডিকেল ডকুমেন্টস তো করবে, মেডিকেল ডকুমেন্টস নিয়ে আসুন, আমরা জুডিশিয়াল স্টেটমেন্ট একটা আপনাকে হেল্প করে দিচ্ছে। তবুও এত বলা সত্ত্বেও পরিবারের লোকজন কিংবা তারা কেউ আসেননি। সুতরাং এই অসত্য কথা, আর তারপর ফ্যাক্ট ফাইন্ডিং এলো কমিটি, তাদেরও বলা হয়নি। এই কত অসত্য, আর কত প্রমাণ দেব? আমরা কেন ডিফেন্স নেব? আমরা অফেন্স আমরা অ্যাকিউজ করছি বিজেপিকে যে আপনারা অসত্য কথা বলছেন, ফেক ক্লেমস, ফেক ভিডিওস, ম্যানিপুলেটেড ভিডিওস, এটাই আপনাদের পেশা হয়ে গেছে, এটাই আপনাদের ট্যাগলাইন। ওই যে হামলা, জুমলা, মামলা আর এই অসত্য কথা বলা, এইটাই হয়েছে। দিদি, একটা ঘটনা হচ্ছে সুব্রত ঠাকুর গাইঘাটার এমএলএ, তিনি কালকে ভিডিও ঘেরাও কর্মসূচিতে গিয়ে বলেছেন যে 1 বছর পরে এসডিও ভিডিও এদেরকে আরশোলা পিঁপড়ের মতন মানুষ পিষে মারবে। বাহ, কি শোভনীয়! মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই দেশ, এই রাজ্য থেকে আমাদের প্রতিদিন যে এই ভোকাবুলারি, এই যে ডিকশনারি, শব্দ চয়ন, এই যে কী সব শব্দগুলো বেরোচ্ছে, এটা আমরা দুঃখ প্রকাশ করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাছে ক্ষমা চাইতে হবে। তারপর এইটাই তো আমরা বলছিলাম যে তার যে ডর গায়ে সমঝো মার গে, অর্থাৎ ভয় পেয়ে গেল আমরা ঘেরাও করব বলে, আর নিজেরা ঘেরাও করবেন ভিডিওকে। মানে অদ্ভুত না? 21শে জুলাই জানে দারুণ সমাবেশ হবে, মানুষের জনপ্লাবন হবে, তাই 19 তারিখে একটা কিছু করতে হবে। তাও 21 তারিখে বিডিও অফিস ঘেরাও করো, সেরকম অ্যানাউন্সমেন্ট করো। আর 19 তারিখে নাকি মহামিছিল। কি মহামিছিল? কলেজ স্কোয়ার থেকে হাঁটলো রানী রাসমণি 1 কিলোমিটার, মহামিছিল, মহা হাঁটা, এই মহা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। তা এই তো তাদের রাজনীতি। তা এই জায়গায় আমরা বলি যে আবারও যেটা আপনি বললেন যে ভিডিওকে ধমকানো, চমকানো, তারপর একে ট্রান্সফার করে দেব, দেখুন কী হবে, তারপর হঠাৎ করে রাজনীতি পেশা মনে হচ্ছে ছেড়ে দিয়ে জ্যোতিষী হবে, তাই হঠাৎ জ্যোতিষী বাণী সমস্ত 5 মাসে সরকার ফেলে দেবে। তা দিদি তো ভালোভাবে বলেছে, একটা বালতি উল্টাতে পারো না, আবার সরকার উল্টাবে। আর আমরা কিন্তু এখনও মূল বিষয় থেকে নড়িনি, সরিনি। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে। ওই মানে স্লোগান প্রেসের মাধ্যমে বলা যায় না, নাহলে গদি থেকে সরতে হবে, দায়বদ্ধতা নিতে হবে প্রধানমন্ত্রীকে। এই দেশ কিন্তু প্রধানমন্ত্রী তার কি স্টেপ নিচ্ছে, এখন অবধি মুখ্যমন্ত্রীকে রিজাইন করতে বলেননি, তাহলে আপনি কি পদক্ষেপ নিলেন? টালিগঞ্জ হাজিরা রোডের একটা অপচালককে মারধর করা হয়েছে বলে অভিযোগ, যেটা বলা হচ্ছে যে বিজেপি যুব মোর্চার কর্মী, এবং কালকে 21শে জুলাই সবাই যেতে যাওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল, না যাওয়ায় তাকে মারধর করা হয়েছে। এইগুলো অবান্তর, জানেন তো। বিষয়টা অত্যন্ত গম্ভীর, হালকা করবেন না। ছোট ছোট লড়াই, যে লড়াই ঝগড়াগুলো হয়, সমস্তটাকে রাজনৈতিক কারণ দেখানোটা অত্যন্ত, এটা আমার মনে হয় এই প্রসঙ্গকে কোথাও না কোথাও হালকা করে দিচ্ছে। আপনি ওইটা আরেকবার একটু যদি বলেন, আপনি যদি হিন্দিতেও বলেন, যেটা আপনি প্রধানমন্ত্রীকে বলছেন যে আপনি মণিপুর নিয়ে দায়িত্ব পালন করুন, না হলে ক্ষমতা ছাড়ুন। देश के प्रधानमंत्री जवाबदेही है। देश के प्रधानमंत्री, पार्लियामेंट जब खुला था परसों, तब वो सीढ़ियों पे खड़े होके 35 या 36 सेकंड का उन्होंने अपना दुख और अपनी वेदना की कहानी सुनाई मणिपुर के बारे में। ये वीडियो जहाँ पे महिलाओं को और कितनी बुरी तरीके से आप अपमान कर सकते हैं मुझे नहीं मालूम, इसके बारे में उन्होंने 2 शब्द खर्चा किए। लेकिन जब पार्लियामेंट खुला है, ये जिम्मेदारी बनती है देश के प्रधानमंत्री कि वो पार्लियामेंट के में खड़े होके ये स्टेटमेंट दे कि मणिपुर की बात, और मणिपुर में जिस तरीके से सेक्सुअल वायलेंस हुई है, ये जो घटना जो वीडियो द्वारा सबके सामने आई है, इसके बारे में, इस विषय को लेके क्या वो स्टेप्स लेंगे। लेकिन प्रधानमंत्री फ्लोर ऑफ द पार्लियामेंट में कुछ नहीं बोले। इसलिए
हम लोग यही कहते हैं, या तो प्रधानमंत्री इस पूरी घटना को और मणिपुर को लेके जिम्मेदारी लेके अपने पद से हट जाए, या तो इस पद की गरिमा को रखते हुए और अपनी जिम्मेदारी को समझते हुए मणिपुर को किस तरीके से संभाला जाएगा, और मणिपुर में जो लांछित हैं, जो अत्याचार हुआ है महिलाओं पे और लोगों पे, कितने लोग गुजर गए हैं, सब मर गए हैं, इन सब बातों पे और आप क्या कब ध्यान देंगे और कब इसको लेके आप कुछ स्टेप्स लेंगे। मणिपुर में क्या होने से मणिपुर स्वाभाविक जीवन में वापस आएगा? जो लोग गुजर गए हैं उनके पास कौन खड़ा रहेगा? जिनके ऊपर अत्याचार बलात्कार हुआ है उनके लिए आप क्या करेंगे? जिन्होंने बलात्कार किया है, अत्याचार किया है, उनकी क्या पनिशमेंट रहेगी? मणिपुर के लोगों के लिए दोबारा पुराने जीवन में वापस लाने के लिए आपने क्या सोचा है? उस राज्य के मुख्यमंत्री को आप रिजाइन करने बोलेंगे या नहीं? उसकी जिम्मेदारी कौन लेगा? मणिपुर पुलिस क्यों नहीं जिम्मेदार ठहराया जाएगा? डीजीपी मणिपुर पुलिस के क्यों नहीं जिम्मेदार होंगे? और कमीशन ऑफ वुमेन्स की जो जिसके पास 38 दिन जब गुजर गए, उसके पास जब कंप्लेंट आई थी, इस कंप्लेंट पे कोई एक्शन नेशनल कमीशन ऑफ वुमेन क्यों नहीं लिया था? क्यों कमीशन सब नॉन बीजेपी सरकार स्टेट में जाती है लेकिन बीजेपी स्टेट में नहीं पहुंचती है? क्यों नेशनल ह्यूमन राइट्स कमीशन अब तक नहीं पहुंची मणिपुर? क्यों भारतीय जनता पार्टी के सांसद अब तक मणिपुर नहीं पहुंचे? क्यों केंद्रीय महिला बाल विकास मंत्री अब तक नहीं पहुंची? क्यों देश के स्वराष्ट्र मंत्री वहां पहुंचने के बावजूद भी मणिपुर को नहीं संभाल पाए? इसकी जिम्मेदारी प्रधानमंत्री ले। মণিপুর ইস্যুতে কি প্রধানমন্ত্রী রেজিগনেশন দাবি করছেন তৃণমূল? अमित मालवीय ने ट्वीट किया है मालदा इशू को लेकर, जहां पर मुख्यमंत्री ममता बनर्जी पर भी सवाल उठाया है, कई सारे सवाल भी रेज किए। क्या कहेंगे? उनका लगातार इस तरीके का ट्वीट आ रहा है, कल भी ट्वीट देगा, हमने आज भी। अमित मालवीय मणिपुर को लेके क्या बोले? এর সঙ্গে স্মৃতি ইরানিও টুইট করেছে এই বিষয়টা নিয়ে। মালদা তারা পাসওয়ার্ড। বলেছে যে রাজস্থানে কংগ্রেস সত্যি কথা শুনতে চায় না, কারণ তারা তৃণমূলের সঙ্গে জোট করতে বেশি আগ্রহী। আমি যেটা বলছি যে এদের নৈতিক অধিকার আছে? এরা বাংলা নিয়ে যে বলছে, অসত্য কথা বলছে, এরা গিয়ে উস্কিয়ে দিচ্ছে। মালদাতে আমরা তো বলছি, মালদাটা পুরে দেখা যাচ্ছে যে পাবলিক কোনো না কোনো কারণে মহিলাকে যে লাঞ্ছিত করেছে, তারা নাকি চুরি করেছে ইত্যাদি। তো পাবলিক যদি ল অ্যান্ড অর্ডার নিজের হাতে নেয়, আমরা এটা প্রয়োজন নেই, কিন্তু এক এক সময় তাদের রিয়াকশন হয়েছে, যেহেতু ওরা চুরিটা ধরে নিয়েছিল। ফলে এইটাতে অমিত মালবীয় তার রাজনৈতিক চশমা পরে বক্তব্য রাখার কোনো অধিকার নেই। ওনাকে জিজ্ঞেস করুন যে হাওড়ার ঘটনা অসত্য ভাষণ দিলেন কেন, অসত্য টুইট করলেন কেন? ওনার টুইটার অ্যাকাউন্ট একবার ব্যান হয়ে গেছিল, তারপর কোনো রকমে আবার ঢুকেছেন, আবার সেই কুকর্মগুলো আরম্ভ হয়েছে। হাওড়াতে এই অসত্য ঘটনাগুলো কেন বলানো হচ্ছে? কেন আপনাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম যারা এসেছিল, দুটো টিম, কেন তারা আপনাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সে পৌঁছলো না কেন আপনার এমপি অবধি? সেটা তো অন্তত হওয়া উচিত ছিল। তার মানে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী যদি সত্যি, মানে এটা সত্য নয়, কিন্তু যেটুকু বলার ছিল তাও বলেনি। ভরসাই নেই তাদের উপর, তাদেরই ভরসা নেই তাদের সাংসদের উপর। দিদি, উত্তরপ্রদেশের গোরক্ষপুরে দীনদয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে এবিভিপির ছাত্ররা তারা তাণ্ডব চালিয়েছে, প্রিন্সিপালের ঘর ভাঙচুর করেছে, প্রিন্সিপাল এবং প্রক্টরকে ফেলে মেরেছে, পুলিশকে মেরেছে। দেখুন, শিক্ষার যে জায়গা, সেই শিক্ষার স্থানে রাজনীতির কোনো জায়গা থাকে না। এবং মানে এই ধরনের কোন রাজনীতি, দেখুন একসময় যখন আরম্ভ হয় এই স্টুডেন্টস ইউনিয়ন বিষয়টাও, এবং বিষয়টা তাই ছিল যে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকবে। এদের সমস্যা তাদেরকে বলবেন, তারা ওই সমস্যার সমাধান করবে। এটাতে তো কথা বলার জায়গা আছে, এখানে মারপিট করার জায়গা নেই। এখন গোরখপুর ইউপি তো এরকমই, বুলডোজার সরকার চলে যেখানে, তারা সেটাই শিখেছেন। তা বুলডোজার আনেনি, সেটাই তো আশ্চর্য হয়ে যেতে হবে। দেখা গেল কালকে হয়তো বুলডোজারও চলে আসলো কলেজ ইউনিভার্সিটিতে। প্রিন্সিপালেরকে একজন শিক্ষিত মানুষ, তার সম্মান কোথায় যায় বলুন, কোথায় থাকবে? দুরবস্থা।
बीजेपी जो 2 वीडियोस को ट्वीट कर रही है और बंगाल की लॉ एंड ऑर्डर के ऊपर जो सवाल बीजेपी की तरफ से उठाया जा रहा है कि एक ऐसे सिचुएशन पे जब तृणमूल और स्पेशली ममता बनर्जी मणिपुर के बारे में बात करती है तो बंगाल की लॉ एंड ऑर्डर और स्पेशली महिलाओं के बारे में क्या हम आप कौन से चैनल, हमको दिख नहीं रहा है यहाँ से, हम आपको ही चार्ज करेंगे कि आप क्यों नहीं समझते कि ये लोग झूठ बोल रहे हैं। आप लोग जो पत्रकार हैं, जर्नलिस्ट हैं, अब तक आपकी इतनी एक्सपीरियंस है कि आप समझ जाते हैं कि कौन सच बोल रहा है और कौन झूठ बोल रहा है। तो ये झूठ को बढ़ावा मत दीजिए, ये झूठ को बढ़ावा मत दीजिए, बार बार उनको जाके ठोकिए। मणिपुर के बारे में आप क्या बोल रहे हैं, मणिपुर में क्या होना चाहिए, मणिपुर में आप लोग क्यों नहीं पहुंचे। ये जो सांसद या जो लीडर, इतने बड़े बड़े लीडर हैं, हाँ, हेमंत बिस्वा शर्मा बोल रहे थे कि बंगाल में पंचायत में वायलेंस हुआ, हमको उनको आश्रय देना पड़ा आसाम में। भैया आप आसाम में आश्रय दिए हैं मणिपुर के लोगों को? क्यों नहीं देखते हैं हम लोग कोई ट्वीट कि आप मणिपुर के लोगों को आश्रय दिए? ये सब जो है ना, ये बनावट की बातें, ये बना के, ये सजा के, इससे जो है ना, ये भी एक अपराध है। ये झूठ, माने सच को झूठ के द्वारा आप ढकने की कोशिश, ये बड़ा अपराध है। यही मैं कह रही हूँ कि भारतीय जनता पार्टी या केंद्र सरकार जिम्मेदारी लेने के लिए एकदम कोशिश भी नहीं कर रही है। वो जिम्मेदारी नहीं लेगी, वो अकाउंटेबिलिटी नहीं करेगी। कौन इसके लिए जिम्मेदारी, किसी को तो फिक्स करना चाहिए, नहीं ले रही है। ये इस तरीके से नहीं चलता। और तो और जो सच्चाई है उसको आप डिनाई कर रहे हैं, आप सच्चाई से घूम रहे हैं, बात को घुमा रहे हैं। जब बंगाल के बारे में चर्चा होगा करेंगे, जब राजस्थान में चर्चा होगा करेंगे, लेकिन जब मणिपुर का चर्चा हो रहा है तो मणिपुर को लेके ही आपकी क्या टिप्पणी है, आपकी क्या बात है, मणिपुर को कैसे बचाएंगे? वहां पे डबल इंजन सरकार है ना, तो डबल इंजन सरकार की जिम्मेदारी नहीं है। कौन जिम्मेदारी है? जो वहां राज्य में है या केंद्र में है? डबल इंजन सरकार फेलियर है। ये 2024 में बहुत भारी पड़ेगा। मोदी जी बोले थे ना, एक अकेला मोदी, उस पर इतने जन हावी हो गए हैं, उस मोदी को भी एनडीए का मीटिंग बुलाना पड़ता है 38 पार्टियों को लेके। तो एक अकेला मोदी कहाँ हुआ? आपके संग तो और 37 जन जुड़ गए हैं। तो बोलने के लिए अपना 56 इंच छाती जो है, बहुत बोलने के लिए तो बहुत अच्छा लगता है। 56 इंच छाती, छाती में का है, का दर्द है, दुख है, महसूस होता है। लेकिन मालवीय के ट्वीट के ऊपर क्या कहेंगे? मालदा को लेकर उन्होंने जो ट्वीट किया है, क्या ट्वीट किया है? हम तो स्टेटमेंट कर चुके हैं। स्टेटमेंट ये है कि एक बड़ी माने हाट है, वो एक हाट है, आप जानते हैं ना, हाट में कई चीज़ जो है, कई लोग वहाँ बिक्री करते हैं, तो दुकानदारी करते हैं। तो एक लोकल बड़े एक विलेज में है, पकवाहाट में, जो तो वहाँ पे चोरी वगैरह हुई। अब चोर जो थे 2 लेडीज, उनको पकड़ लिए, जो पकड़े वो भी लेडीज हैं। छीना झपटी हुई, बेचारे सभी गरीब है। अब कपड़े निकल गए, जितना भी निकला है उसको ये राजनीतिक चश्मा से क्यों देख रहे हैं? वहाँ पे जो सिविक पुलिस थी वो भी गई बचाने के लिए नहीं, मैंने रोकने की भी कोशिश की सबको कि मत झगड़ा करो, लेकिन शी गॉट ओवर पावर्ड। और सब लेडीज एक लोग, अब क्या है, लेडीज लॉ एंड ऑर्डर अपने हाथ में ले रही, ये भी तो सही नहीं है। सोचे कि वो चोरी करके भाग जाएगी तो जो चोरी की है वो वापस ले लें। खैर, फिर भी पुलिस इंक्वायरी भी कर रही है और पुलिस इसको रजिस्टर भी की है केस। কোথায় উদ্ধার হয়েছে না? দেখুন, আমরা তো ভোট করি। এখন কথা হচ্ছে যে একটা পোলিং স্টেশনে নির্দিষ্টভাবে একটা ভোটার লিস্ট থাকে এবং ভোটার লিস্টে ব্যালট পেপার কটা ওইটুকু চেপে আসে, কিছু এক্সট্রা ব্যালটস থাকে। এবার হয়েছে যে একটা রিটার্নিং অফিসার থাকবেন, একটা প্রিসাইডিং অফিসার থাকবে, পোলিং এজেন্টসও থাকবেন। প্রত্যেকটি পোলিং এজেন্টকে বলে দেওয়া হয় তাহলে দিনের শেষে দেখুন, ধরুন 1200 ভোটার ছিল আর 900 ভোট পড়েছে, এই 300 ব্যালট খরচা হয়নি, আপনাকে দেখিয়ে দিলাম। এইগুলো রিটার্নিং অফিসার প্রিসাইডিং অফিসারকে হ্যান্ড ওভার করে দেয়। এটা ওদের কাজ, ওদের সম্পত্তি, এটা ইলেকশন কমিশনের সম্পত্তি। এইগুলো এবার রাস্তায় কি করে বেরোচ্ছে ইলেকশন কমিশন বলবে।
কিছু ছাপ মারা মানে তৃণমূলেরও ছাপ মারা বাইরে গিয়ে এইগুলো আনইউজ ব্যালট পেপার প্রয়োজন ছিল না, এবং এইটা থাকে কমিশনের, প্রিসাইডিং অফিসার রিটার্নিং অফিসারের জবাবটা দেবেন। এইগুলো বাইরে কি করে গেল সত্যি প্রশ্ন, তো আমি আঙুল তুলছি না। তারপরে গিয়ে ওখানে কেউ টপাটপ ছাপ মেরে দিল, তারপর দেখিয়ে দিল দেখেছো আমার পক্ষে ভোটগুলো ব্যালটগুলো বাইরে রয়েছে। জাঙ্গিপাড়াতে মাননীয় যেটা হয়েছে ওই পোলিং বুথে মাননীয় আমাদের মন্ত্রী শ্রী শ্রেয়াশিস চক্রবর্তী একটা উদাহরণস্বরূপই তুলে দিয়েছেন বিষয়টা। এবং আমরাও তো ভোট করি, আমরা তো ক্যান্ডিডেট নিজে, আমি জানি না আমার পোলিং এজেন্ট কি করে এবং ব্যালটগুলো কি থাকে। এই আমরা বলছি তো একটা ষড়যন্ত্র, এটা পূর্ব পরিকল্পিত একটা ষড়যন্ত্র যে বাংলায় এই যে আমাদের নেতৃত্ব বলে গেছেন ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনস, এই নমিনেশন করতে পারছি না, নমিনেশন হয়েছে, প্রচার করতে পারলো না সেটা আলাদা ব্যাপার, করতে চাইনি বলে, কিন্তু ভোটও হয়েছে, কিন্তু ভোটের দিনে সন্ত্রাস করতে হবে, ভোটে আগে সন্ত্রাস করতে হবে, তারপরেও হেরেছেন। নিজেদের ভোট পার্সেন্টেজ কমেছে, 52% আমরা পেলাম, নিজেরা 38% ছিল 2021-এ, বিজেপি নেমে এলো 22%-এ। এইগুলোকে ধামাচাপা দিতে হবে। তো ব্যালট পেপার এখানে পাওয়া যাচ্ছে, ব্যালট অমুক তসুক, রিপোলও হলো। তাদের কথা অনুসারে তাদের দাবি ছিল, আমাদের অবশ্য দাবি ছিল কিছু কয়েকটা বুথে, তাদেরও দাবি ছিল 697 বুথে প্লাস আপডেশনও হয়েছে। তাতে আর্মি ফোর্সেস ছিল, যেমন ছিল সেন্ট্রাল আর্ম ফোর্সেস ছিল, বুথের সংখ্যা কম, পুলিশ প্রচুর, থাকো দাঁড়িয়ে, তারপরেও হেরেছে কারা? এই হেরো পার্টি। তার এটা পূর্ব পরিকল্পনা, তারপর ব্যালট পেপার, তারপর মামলা, জয়ী প্রার্থীদের জয়ী ঘোষণা করা যাবে না, তারপর সন্ত্রাস। আমরা নন্দীগ্রামে গেলাম, তো নন্দীগ্রামে ভিক্টিমসরা ভর্তি ছিলেন তো পিজিতে, একটি মেয়েকে জোর করে তার যে সার্টিফিকেট তার কাছ থেকে কেড়ে নিচ্ছিল, কোনো রকমে পালিয়ে এসেও কলকাতা এসছে, তাকে বলেছিল রেপ করে দেব। কি হচ্ছে এটা? এটাতে বাংলার ভালো হচ্ছে? এরা বাংলাকে ভালোবাসে না, এদের বাংলার প্রতি কোনো টান নেই। ঠিক আছে।